বলতে হবে কেন, দাবি করতে হবে কেন? একটা দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে শাসক দল পুলিশকে কলাগাছের মধ্যে দাঁড় করে সরিয়ে রেখে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা এখন সারা পৃথিবী দেখেছে। এটা আমাদের অভিযোগ না, এটা সংঘর্ষ না, এটা একতরফা রাষ্ট্রের মদতে, অর্থাৎ রাষ্ট্রের যিনি পুলিশ অফিসার, যিনি নাগরিকের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব, তিনি যখন সেখানে লিপ্ত সাক্ষীগোপাল থাকেন, তখন এটা রাষ্ট্রের মদতেই আমরা বলতে বাধ্য হই কি ঘটনা ঘটিয়েছে এবং কেন করেছে। 57 মাস এই বিশালগড় মহকুমাতে শুধু চট্টগ্রামে না, এরকম কোন কর্মকাণ্ড তারা করতে দেয়নি। 57 মাস শেষে 100 বা 200 লোক সেখানে যাবেন, তাও সরকার পদত্যাগ করো এই দাবিতে নয়, জনগণের দাবি। এটা এতেই মানে প্রবল প্রতাপাদিত্য জাদ্রেল মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তিনি ভয়ে কাঁপছেন। কারণ অপরাধ করলে তাই হয়, যদি বিরোধী দল সিপিআইএম যদি ব্লকে যায়, এই যে গত 57 মাস ধরে যে লাগামহীন দুর্নীতি করেছে, এগুলো এমনিতেই আমরা অভিযোগ উত্থাপন না করলেও তার দুর্গন্ধ বেরোচ্ছে। আর সিপিআইএম যখন পৌঁছবে, এই যে পচা ঘোলা বা এই চুরির ঘটনাগুলির তার দশ তৈরি হবে। কাজেই সমস্ত আইন কানুনকে বিদ্যাঙ্গুষ্ঠ দেখি সংবিধানকে পদলিত করে খুন করে। খুন হলেন একজন 76 বছরের অশীতিপর বৃদ্ধ, তাকেও তারা দেখছেন একটা ভয়ঙ্কর একটা বিপদ তাদের জন্য আসছে। স্বাভাবিক যে এই অবস্থা, শাসক দল যে এই জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য হলো, এটা প্রমাণ করে শাসক দলের পায়ের তোলার মাটি খসে যাচ্ছে নেই। আগামী বিধানসভা নির্বাচনে সরবেন না হলেও সর্বত্র নীরবে একটা ত্রিপুরার যে একটা বিপ্লব, নীরবে একটা যে সরকারকে ধস কামানোর একটা ঘটনা, তার প্রক্রিয়া ঘটছে, এরা বুঝতে পারছে। কিছুদিন আগে সিপাহীজলা জেলা উত্তর কমিটি বিজেপি তাদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই হত্যাকাণ্ডের বিষয়ে তাদের তরফ থেকে যে দাবি ছিল বা তারা যে কথাগুলো বলছিলেন সেটার দায়ভার সিপিএম এর উপর রাখলো এবং তার প্রেক্ষিতে তারা কিছু উদাহরণ দিয়ে কিছু ঘটনার পুনরাবৃত্তি করে সিপিএম আমলে কিছু হত্যাকাণ্ডের পুনরাবৃত্তিতে তাদের যে অভিযোগ যে তারা এই ঘটনার পেছনে সিপিএম এরই কোনো না কোনোভাবে হাত রয়েছে, অন্তর্কন্দল রয়েছে, বিষয়টা তারা তুলে ধরার চেষ্টা করেছে। বিজেপি নির্বাচনের আগে তারা বলতেন বামপন্থী ফ্রন্ট সরকারের সময় নাকি এরকম ভাবে এই মানুষের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে দেওয়া হয় না, নিরীহ মানুষকে খুন করা হয়। তারা তো বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে তদন্ত কমিশন বসাবেন, সিবিআই আনবেন। তো দেখলাম না, তো যদি তাই হয়ে থাকে, তাদের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে সিবিআই কোথায়, সে তদন্ত কমিশন কোথায়, কজনকে সে সমস্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে? এগুলি তো মিথ্যা বলতে হয়। কাজেই এটা এই যে অপরাধ, শহীদ মিয়াকে খুন করার অপরাধ, এটাকে ঢাকার জন্য এই সমস্ত আজগুবি কথা বলে চলেছে। এটা প্রলাপ, আমি বলবো এগুলো প্রলাপ। এই প্রলাপের কোনো অর্থ নেই। মামলা হয়েছে দুটো এবং শহীদ মিয়ার পরিবার থেকেও মামলা হয়েছে। এখন পর্যন্ত যা উন্নতি মামলা বিশালগড় থানা যা পদক্ষেপ, তাতে কতটা কিছুই হয়নি, কিছুই হয়নি। এই জেলার স্বয়ং উপমুখ্যমন্ত্রী খুনিদের সাথে নাকি মিটিং করছেন, বিভিন্ন পত্রপত্রিকা উঠেছে। এটা আমার অভিযোগ নয়, আমি তো দেখিনি। বিভিন্ন পত্রপত্রিকা উঠেছে, খুনিদের সাথে তিনি সেলফি ফটো নিচ্ছেন, বলছেন ভয় নেই। তো সেই উপমুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থাতে এই জেলার এসপি বা
থানার ওসি কি করে গ্রেপ্তার করবেন খুনিদেরকে? এটা আমি বলেছি, স্মরণ সবাই বলেছি, আমি মাইকে বলেছি, এখানেও বলছি, সমস্ত ছবি ভিডিওতে আছে। কোন পুলিশ অফিসার সেখানে খুব রিল্যাক্স মোডে এই আক্রমণটাকে উপভোগ করছিলেন তার ছবিও আছে। আবার কয়েকজন কনস্টেবল হাবিলদার আপ্রাণ চেষ্টা করেছিলেন, আটকাতে পারেননি। আমি বলেছি আমরা যারা এই মানবিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন সেই পুলিশদেরকে আমরা সম্মানিত করব। আর যিনি এই তামাশা দেখেছেন তাকে দেখাবো এই ভিডিও। ইউ সি whether you have discharged your responsibilities or not. দলের একটি কর্মসূচিতে 76 বছরের একজন কর্মী যোগদান করতে গিয়ে তার মৃত্যু হলো এবং তারপর আপনারাও প্রশ্ন তুললেন প্রশাসনিক এবং পুলিশের কর্মকাণ্ডের উপর এবং আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর অবস্থানের উপরও কথা বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দলের আপনাদের সাধারণ কর্মীরা রয়েছে তারা কোন সাহস নিয়ে কোন বিজয় আন্দোলন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি তো সেই জন্যই বলছি সমস্ত বিপ্লব সরবে হয়, প্রতিটা ঘরে ঘরে মানুষ ক্ষুব্ধ এবং সঠিক সময়েতে মোক্ষম সময়েতে মানুষ তার ভূমিকা কি হবে সে ভূমিকা পালন করার জন্য তৈরি হচ্ছে। এটা চরিলাম এবং বিধানসভাকে বাদ দিয়ে এবং আমাদের কর্মীরা, কারণ এখানে শাসক দলের বদান্যতায় এখনো পুলিশ নিষ্ক্রিয়, অপরাধী যারা এই খুনকে যারা মদত দিয়েছেন তারা বহাল তবিয়তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা কর্মীরা সেরকম সহজভাবে কাজকর্ম করতে গিয়ে একটু শিক্ষিত হবে নেই এবং এই ঘটনার পরপরেই একজন রাষ্ট্র সদস্যকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে এই বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলে রেখে দিয়েছিল, আরো কয়েকজনকে মারধর করা হয়েছে, থেমে নেই ঘটনা। কারণ সেই জায়গায় আমাদের কর্মীরা যে চুপ না, এই কারণেই তো এই খুনের জন্য আবেদন করে আক্রমণ করতে হচ্ছে। আমাদের বার্তা হলো যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষের সাথে সংযোগ স্থাপন করার জন্য এবং আগামী দিনের কর্তব্য কিভাবে করবে সে কৌশল অবলম্বন করার জন্য, এবং তারা করছে। এবং এটা শাসক দলের যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা যায়, এরা ভয় পাচ্ছে, ওরা কাতরাচ্ছে, কাঁপছে। আমাদের যদি সে প্রস্তুতি না থাকতো শাসক দল তাহলে এরকম মরিয়া হয়ে উঠতো না। এটাই প্রমাণ, শাসক দলের আয়নার মধ্যেই ছবি উঠছে, তাদের বিরুদ্ধে এই প্রস্তুতি হচ্ছে। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হচ্ছে বিরোধী জোট। বিরোধী জোট নিয়ে আপনাদের তরফ থেকে এবং কংগ্রেসের তরফ থেকে বারবার ইঙ্গিত থাকলেও বর্তমান প্রেক্ষিতে ঠিক কোন জায়গায় অবস্থান করছে বিরোধী কল্পনা এবং আপনাদের তরফ থেকে কি স্ট্যান্ড থাকবে? না, আমি একটু শুধরে দিচ্ছি, এটা কে কি বলছেন আমি জানি না। বিরোধী দলের লোকেরা এরা কি বলবেন না বলবেন এদের বয়ান আমরা ঠিক করে দিতে পারি না, এদের স্ক্রিপ্ট তারাই লেখেন তারাই বলেন। কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি ত্রিপুরাতে আইনের শাসন নেই, সংবিধান অচল, গণতন্ত্র এখানে একটা মৃত বা এই সবাসনে সাহিত্য। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, আইনের শাসন এটাকে পুনঃস্থাপিত করতে হবে। আইনের শাসন যখন আসবে, ফিরে আসবে, গণতান্ত্রিক পরিবেশ যখন তৈরি হবে তখন মানুষ ভোট দিতে পারবেন। এখন আমি আইনের শাসন তৈরি করলাম না, গণতান্ত্রিক ব্যবস্থা হলো না, জুট হলে তো একই হবে। জুট চিন্তা এটা একদম হবে না, কথা আমি বলছি না। এখনো ইলেকশন ঘোষণা হয়নি, ইলেকশন ঘোষণা হওয়ার পরও প্রার্থী ঘোষণা করার জন্য সময় পাওয়া যাবে, তখন ভাবা যাবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা এটাই বলছি। কেউ হয়তো নানা কথা বলতে পারে, তার দায় আমরা নিতে পারবো। এবং এই জায়গায় জনগণের মধ্যে এই উপলব্ধি আছে, জনগণ এটা ফিল করছে কেনা যে সমস্ত গণতান্ত্রিক এবং জনপ্রিয় ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।
আর সেই জনগণেরই একটা মানে তারা ক্লিয়ার স্ট্যান্ড চাইছে, মানে বামফ্রন্ট রাজ্যে কি চাইছে এই জোটের আমি তো বললাম এটা ক্লিয়ার স্ট্যান্ড এখনো পৌঁছায়নি এখন জনসাধারণ। এই বিশ্বকাপ ফুটবল চলছে, আমি তার উদাহরণ দিয়ে বলছি, মাত্র কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল খেলা হবে, তারপরে ফাইনাল। তো আমরা তো এখনো মানে সেমিফাইনালও বাকি আছে, কোয়ার্টার ফাইনাল তো বাকি আছে। কাজে আমি কি করে সেমিফাইনাল না খেলে ফাইনাল কথা কি করে বলবো? কিন্তু ফাইনাল ম্যাচে নাকি গতকালকে ত্রিপুরামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমি আবার বললাম তিনি কালকে যে বার্তা দিলেন 40 থেকে 50টি সিটে তিনি লড়বেন। যার স্ক্রিপ্ট যে লিখছেন, যে পড়ছেন, ওটা তো আমাদের স্ক্রিপ্টের কথা বলছেন না। ত্রিকোণী জোটের কতটা সম্ভাবনা রয়েছে? আমি তো বললাম যে আমাদের প্রথম প্রায়োরিটি হলো রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, এবং এই ক্ষেত্রে ত্রিপুরামাথার সাথেও ব্যক্তিগতভাবে আমরা প্রায় প্রতিনিয়তই কথা হচ্ছে, এবং তিনি সহমত পোষণ করছেন একদম খুবই পজিটিভলি। ঠিক তেমনি কংগ্রেসের একাধিক নেতার সাথে, একজন দুজন না, একাধিক নেতার কথা হচ্ছে, তারাও বলছে। কাজেই আমরা আগে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সেই কাজটাকে আমরা মজবুতভাবে করি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল করে ফাইনালে চিন্তা করি কোন প্লেয়ারটা খেলাবো, মেসিকে দিয়ে না নেইমারকে দিয়ে, যদিও তারা আউট হয়ে গেছে। আচ্ছা, মেসি নেইমারের কথা আপনি বললেন, মানে এখানে আরেকটা প্রশ্ন ওঠে যে রাজ্যে যারা বামফ্রন্ট সমর্থিত বা রাজ্যের যারা যুব অংশের মানুষ, তারা মুখ্যমন্ত্রী হিসেবে বামফ্রন্ট সময়ে মানুষ সরকারকে দেখেছেন, এবং 2023 নির্বাচনে যেহেতু আপনারা জয়ের দাবি করছেন, রাজ্যের মানুষ জানতে চায় যে আদতে সেই মুখ্যমন্ত্রীর ছবি কে হবে, জিতেন চৌধুরী কি সেই জায়গায় একটা বিষয় হলো বিরোধী দলগুলোতে, কারণ রাজ্যের সাধারণ মানুষ বলছি আমি উত্তর দিচ্ছি। একটা মুশকিলটা হলো কি, ত্রিপুরার যে বিরোধী দলগুলোতে মুখ্যমন্ত্রী দূরে থাক, একজন যে যোগ্য মন্ত্রী হওয়ার লোকের অভাব আমরা দেখছি গত 5 বছর। বিরোধী বলতে আপনি কোন দল? সব দল, বিজেপি, কংগ্রেস, সব দল। বামফ্রন্ট, কিন্তু বামফ্রন্টে অসংখ্য অনেক যোগ্য লোক, তার মধ্যে জিতেন চৌধুরী হ্যাঁ হতে পারে, একজন হতে পারে। কাজে সিপিআইএম এ কে নেতৃত্ব দেবেন তার জন্য আমাদের কোনো যোগ্য লোকের কোনো অভাব নেই। যখন সুযোগ সময় হবে, আমাদের যে নীতি সে অনুযায়ী পার্টির তরফ থেকেই সে সময় যখন আসবে ঘোষণা হবে কে নেতা হবেন, কে প্রার্থী হবেন, কে দায়িত্ব নেবেন। কাজে এটা আমাদের কোনো সমস্যা নয়, এটা নিয়ে আমাদের কোনো খেয়াখেয়ি নেই, কামড়াকামড়ি নেই। আমরা ঐক্যবদ্ধভাবে যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং এই ভোটেও বামফ্রন্টকে জয়ী করার জন্য আমরা কাজ করে এসেছি, আগামী তাই করব, এবং উপযুক্ত সময়ে আমাদের মুখ কে হবেন এটা সারা পৃথিবী দেখবে, মানুষ দেখবে, ত্রিপুরার দেশও দেখবে। একটা প্রশ্ন উঠে বামফ্রন্টকে নিয়ে যে টিকিট বন্টনের ক্ষেত্রে যুবকদের প্রাধান্য না দেওয়া, এবার আমরা কি দেখতে পাবো? এটা ন্যাচারাল, আমি তো বলছি, আমি বোধহয় আরো একটা এতে বলছি, ন্যাচারালি এবার অনেক নতুন মুখ আসবে, ন্যাচারালি। এটা এই নয় যে কাউকে জোর করে বসিয়ে দেওয়া, কাউকে মানে কি বলে অনুরোধ অবরোধ করে বসিয়ে, ন্যাচারালি অনেকে আসবে। যুবকদের প্রাধান্য অবশ্যই তত বেশি। প্রাধান্য আমি ঠিক শব্দটা প্রয়োগ করবো না আমি, কিন্তু অনেক নতুন মুখ আসবে, এটুকু বলতে পারি। আপনি এখন বিশাল করে বসে আছেন এবং বিশাল করে পরিপ্রেক্ষিতে আপনি আলোচনা রাখলেন, বিশাল কি করা যে বাইরে না ভিতরে আমি যে বিশাল করে মানে প্রসঙ্গে আমার পরবর্তী প্রশ্নটা, বিশাল করে এখনো মানে সিপিএম কে সড়ক প্রচার করতে দেখা যায়নি, বিধায়কবাবু বসে আছেন পাশে, এবং কবে বিশাল করে মানুষ সিপিএম কে পথে নামতে দেখবে সড়ক ভাবে সক্রিয় ভাবে দু একটা অনুষ্ঠান তারা করেছে এর মধ্যে, তারপরেও সামগ্রিকভাবে সর্বশক্তি তোমার চোখে হয়তো পড়ছে না। বিশাল করে প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায়, প্রতিটি ওয়ার্ডে আমাদের লোক কাজ করছে। স্থানীয় নেতৃত্বরা বলছেন যে বিজেপি 10,000 ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করবে। বিজেপি তো 60টাতেই ওরা জিতবে বলে কথা করছে, আবার কেউ কেউ বেশি বলে ফেলছে। তো এর উত্তর আমি কে দিতে দেখো, কিন্তু আমি কথাটা বলছি, বিশালগড় শুধু না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছে। এখন সময় অন্যরকম, কাজে আমাদের কাজের ধরন অন্যরকম। সরকারে যখন ছিলাম তার খুব রমরমা করে, এখন যেহেতু একটা পরিবেশটা প্রতিকূল, কাজে এখনকার পরিবেশের সাথে মানিয়ে আমরা সে কাজটা করছি। শাসক দল যদি মনে করে যে না এরা মানে একতরফা গোল দেবে,
বোধহয় গোল লাইন কেন, ওই সেন্ট্রাল লাইনেই পার করা কষ্ট হবে। এই মুহূর্তে একটা অন্যতম জ্বলন্ত বিষয়, শেষ প্রশ্ন করবো আপনাকে, 10,323 যারা নাকি অনশন করছে, আপনাদের কি স্ট্যান্ড থাকবে? এবং যদি 2023 নির্বাচনে আপনারা জয়লাভ করেন তাহলে আমরা পরিষ্কার বলেছি শুধু 10,323 না, 10,023 সর্বশিক্ষা অভিযান, রেগা, অঙ্গনওয়াড়ি, তারপর মিড ডে মিল ওয়ার্কার, তারপরে পাম্প অপারেটর, এরকম বহু কারোর সরকারের ন্যাক নজরে পড়ে, কারো মন্ডলের ন্যাক নজরে পড়ে, আবার কারোর দুর্ভাগ্যজনক এরকম অমানবিক রায়ে চাকরি গেছে। ঠিক সেরকম ভাবে চাকরি আবার রিইনস্টেট করে দিতে পারবো আমরা, এটা বলছি না, কারণ এতে কোর্টেরও কিছু বিধিনিষেধ থাকবে। কিন্তু এটুকু হলফ করে বলবো, গত 5 বছরে যাদের এরকম ভাবে জীবিকা চলে গেছে, সম্মানজনক ভাবে তারা যাতে তাদের দুবেলা ভাত খেতে পারে এবং তাদের জীবিকাকে ঠিক সেরকম জায়গায় সসম্মানে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নেব। স্যার, শেষ প্রশ্ন, বিজেপি একটা কর্মসূচি তারা জানিয়ে রেখেছে, ঘরে ঘরে বিজেপি, সিপিএম কবে ঘরে ঘরে যায়? আপনি বলছেন আমি আবারও বলছি, গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের বুথ কমিটির কাজ শুরু হয়েছে। আচ্ছা, ফেব্রুয়ারি 2022, এখন বললো ডিসেম্বর, গত 10 মাস ধরে আমরা যাচ্ছি, ঘরে ঘরে সিপিএম আগে পৌঁছে গেছে। যাচ্ছি, সর্বত্র আমরা যাচ্ছি, ইভেন বিজেপির ঘরে আমরা যাচ্ছি। এবং আমি যে বললাম, একটা নীরব একটা পরিবর্তনের একটা আভাস পাচ্ছি, এটা এমনি এমনি বলছি, বিজেপির ঘরে গিয়েও বলছি, হ্যাঁ 2-4 জন যারা দাগি মস্তান, এটা কাছে যাবো কেন বাবা, সবার ঘরে আমরা যাচ্ছি। বিজেপি সভাপতি বলছেন